ওয়েলকাম টু এক্সপ্লোরার্স ডায়েরি। আমরা চলে এসেছি আমাদের 37 পেজ নিয়ে। তো আজকে আমরা একটু যাচ্ছি একটা ডিস্ট্রিক্ট ট্যুর কাম ব্লগ কাম ফুড। তো আজকে আমার সাথে আছে অগ্নিব। কফি খাচ্ছে, মনে হয় ভালো লাগছে না, ওর তো এখন এক জায়গারই কফি পছন্দ। আর আমরা বর্ধমানে এক জায়গার কফি পছন্দ, সেটা ঠিকই, অবভিয়াসলি ও যেটা বলছে ডিটেলসের কফি ছাড়া আমি খুব একটা কফি কোথাও খাই না। এবং সবচেয়ে বড় কথা, এই কফিটা তোমার ভালো লাগছে সত্যি কথা বলো তো। আর ঠান্ডার সকালে এরকম একটা জলে কফি 15 টাকা করে দাম নিলে যাই কিছু করার নেই, যেখানে যেরকম চা পাওয়া হবে না, এখানে তো ডিটেলসের কফি পাবো না তো সাত সকালে, আবার 2-3 দিন পর কলকাতায় গিয়ে আবার খেতে হবে। তো আমাদের এই ট্যুর ও যেটা বললো একটা ফুড ট্যুর মতো ছোটোখাটো আমরা নিজেদের মতো করে করছি, বিরাট একটা কিছু হবে না, কিন্তু যেটাই হবে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নেবো। কালকে আমাদের একটা অন্য জায়গায় প্ল্যান আছে, দেখা যাক। আর আমরা বর্ধমানে পৌঁছে আরেকজনের সাথে তোমাদের দেখা, আমাদের ফ্রেন্ড গনাই, ইন্দ্রনীল গনাই সাথে আমরা দেখা করবো। তো আমরা কিন্তু ট্রেন জার্নিটা দেখাতে পারবো না, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড়, ওটা দাঁড়িয়ে যেতে হবে, বসার জায়গা নেই। কিন্তু তাও এটা একটা অ্যাডভেঞ্চার হবে, একটা সব রকমেরই এক্সপিরিয়েন্স করে রাখা ভালো একদম। সো একদম এরপরে আবার একদম বর্ধমান, যদি ট্রেন ফাঁকা হয় ব্যান্ডেলের দিকে, হ্যাঁ চান্স নেই, যদি ব্যান্ডেলে গিয়ে ট্রেন ফাঁকা হয় আমরা একটু দেখাবার চেষ্টা করবো, কিন্তু ওটা এক্সপেক্ট না করাই ভালো একদম। বাকিটা আমরা একদম বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে বাকিটা সব কিছু আমরা কন্টিনিউ করবো। চলো তারা। তো আমরা বর্ধমান স্টেশনে বর্ধমানে নেমেছি, নামতে পেরেছি, এটাই অনেক সত্যি। পিছনের ট্রেনটাতে আমরা এসেছি, অস্বাভাবিক ভিড়, মানে বনগালো বোধ হচ্ছে ফাঁকা থাকে, জাস্ট মানে আমাদের লাগেজ কিভাবে বার করেছি সেটা আমরা ভেতরে রেখেছিলাম, মানে একে তাকে দিয়ে বলে লাগেজ আনিয়ে নামাতে হয়েছে। আমি ভেতরে ট্রেন থেকে এগুলো পাস করলাম লাগেজগুলো, নাহলে হয়তো আমাদের বোলপুরে গিয়ে নামতে পারতাম না, কারণ আমরা প্ল্যান এটাই করেছিলাম, যদি মালদা নামাতে পারি, লাগেজ নামাতে পারি, আমরা আবার ট্রেনে উঠে যাবো, করবার নেই, আমাদের আবার বোলপুর গিয়ে আবার ব্যাক করতে হতো। তো হোপফুলি সেটা হয়ে গেছে কাজটা, এখন আমরা নেমে গেছি, এখন কোনো প্রবলেম নেই। এখন আমরা সোজা চলে যাবো আমাদের ইন্দ্রনীলের কাছে যাবো, যেখানে আমরা এখানে 2 দিন থাকবো। ওখানে থেকে আমরা এদিক ওদিক এক্সপ্লোর করবো, স্টে করবো ওখানে চলে যাই একদম ইন্দ্রনীলের সাথে গিয়ে দেখা করাই একটু বাকি কথা। ইন্দ্রনীল বর্ধমান স্টেশনটা, এটা হচ্ছে বর্ধমান স্টেশন, তোমরা সবাই জানো, সবাই এখানে আসো, বেড়াতে গেলে এখান দিয়ে আসো, অনেকে এখানে থাকো, কারা এখানে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাও, পরের বার নিশ্চয়ই সকলের সঙ্গে দেখা তো হবেই। আর বাকিটা একদম গনার কাছে গিয়ে একসঙ্গে চলো। তো আমরা চলে এসেছি ইন্দ্রনীলের লোকেশনে, ইন্দ্রনীল আসছে আর অগ্নিব গেছে একটু ড্রেস চেঞ্জ করতে। এই যে ইন্দ্রনীল। হাই গাইস, আজকে আমার এখানে বর্ধমানে থাকা হয়, আমি একটু কাজের সূত্রে থাকি। তো অজয় আর অগ্নিব বললে এখানে একটু এক্সপ্লোর করবে, তো আমি ভাবলাম বাহ তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি। সো অগ্নিব এসে গেছে চেঞ্জ করে, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। এখানে আমি ইন্দ্রনীল বাড়িতে এখানে এলাম, ইন্দ্রনীল বর্ধমানে যেখানে থাকে, যেরকম তোমাদের বললাম, চলে এসেছি। আমরা একসাথে 3 জন মিট করে নিয়েছি, ও তো অজয় তো কলকাতা থেকে আমার সাথে এসেছে, আমরা এখন 3 জন এক হয়ে গেছি। এবার আমরা এখানকার যা ভালো জায়গা গনাই দেখে রেখেছে, ঘোরার জায়গা, খাওয়ার জায়গা, আমরা ঘোরার জায়গা, খাওয়ার জায়গাগুলো একসাথে সবাই মিলে দেখবো, এবং প্রতি কটার জায়গার একটু করে তোমাদেরকে সেই শেয়ার করবো, খাওয়ার জায়গাগুলো দেখাবো, ফিডব্যাকগুলো দেবো। সো স্টে টিউনড, চলো। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান জুওলজিক্যাল পার্ক, ভেতরটা আমরা ঘুরে দেখবো। এর প্রবেশ মূল্য 5 থেকে 8 বছরের মধ্যে শিশুদের জন্য 10 টাকা, এবং তার 8 বছরের বেশি হলে 25 টাকা পার হেড, আর বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তো এবার আমরা ভেতরটা ঘুরে দেখবো, তো লেটস গো, চলো।
বর্ধমান স্টেশন থেকে 10 মিনিট টোটো করে গোলাপবাগে নেমে একটু হেঁটেই পৌঁছে যাবে বর্ধমান জু ওরফে রামনাবাগান জুতে। হেক্টর জায়গায় অবস্থিত এই চিড়িয়াখানায় আমরা স্লথ বিয়ার, সল্ট ওয়াটার ক্রোকোডাইল, রিসাস ম্যাকাও, শিয়াল, ময়ূর, শকুন, টিয়া, বক ইত্যাদি পশু ও পাখি দেখলাম। এই চিড়িয়াখানাটি 1 মার্চ থেকে 30 সেপ্টেম্বর অবধি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এবং 1 অক্টোবর থেকে 28 বা 29 ফেব্রুয়ারি অবধি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি। চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, মোটামুটি তোমরা দেখলে, আশা করি ভালোই লেগেছে। খুব বড় কিছু নয়, তো ছোটখাটো 2-1টা প্রাণী পশু আছে, তো দেখতেই পারো। শকুনটা খুব ভালো লাগলো আমাদের। তো যাই হোক, এরপরে খাবার সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল, দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতে মানে খিদে পেয়ে গেছে। তো এখানকার ওয়ান অফ দ্য বেস্ট স্পাইস হোটেল, যেটা ব্যানার্জি স্পাইস হোটেল, ঠিক তার সামনে আমরা আছি। এবার যাব, অগ্নিব একটু ভেতরে গেছে। তো চলো তোমাদের সাথে আমাদের আজকে লাঞ্চটা শেয়ার করি, লাঞ্চটা করি এবং তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। চলো, লেটস গো।
আমরা ঢুকে গেছি ব্যানার্জি পাইস হোটেলে, বসলাম। হ্যাঁ, এটা অগ্নিবর হোটেল না, অগ্নিবর ব্যানার্জি ওই ব্যানার্জি না। তো যাই হোক, আমরা যে ভেজ থালিটা ফার্স্টে নিলাম, তাতে আছে ভাত, পোস্তর বড়া একটা নিয়েছি, আলু ফুলকপি স্পেশাল এসে গেছে, উচ্ছে ভাজা, শুক্তো আর আলু পেঁপের তরকারি। এই হচ্ছে আমাদের আপাতত। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসবে, সেটা আরও দুটো আসবে, আমরা দুটো অর্ডার দিয়েছি। তো সেটা কি আসবে এক্ষুনি জানতে পারবে, আর সেটা কীরকম খেয়ে আমরা রিভিউটা দেবো। সো আমরা এটা দিয়ে স্টার্ট করছি, চলো। খেতে গিয়ে একটা জিনিস ভালো আমি শেয়ার করি। ফার্স্টে সেটা হচ্ছে পোস্তর বড়া। এত ভালো লাগলো পোস্তর বড়াটা, আমরা আবার একটা করে নিয়েছি। ওনারা দেখছেন আছে কিনা, ডিমান্ডটা হাই, কারণ বর্ধমানে পোস্ত কিন্তু ফেমাস, বর্ধমান, বাঁকুড়া এইসব জায়গায়। আমি বাঁকুড়াতেও খেয়েছি ইনফ্যাক্ট। তো এবার চিকেনটা টেস্ট করা যায়। আমাদের চিকেন আর স্পেশাল ফুলকপি দুটো আইটেম নিয়েছি। ফার্স্টে চিকেন, দারুণ। চিকেনের ঝোল দিয়ে চিকেনটা জাস্ট ফাটাফাটি লাগছে। আর ফুলকপি আমি একটু আগে খেলাম, এটাও আমার ভালো লেগেছে। কিন্তু আমি একটা বলবো, তোমরা একটু বুঝে শুনে অর্ডার করো। অনেকটা কোয়ান্টিটি দিচ্ছে, যাতে ওয়েস্ট বা নষ্ট না হয়। যতটা খেতে পারবে ততটাই অর্ডার দিও। সুপার সুপার। আমি বর্ধমানে অনেক হোটেলে খেয়েছি, আমি এখানে অনেক বছর আছি, এটা বেস্ট। তো লাঞ্চ করে অবশেষে অনেক অলিগলি পেরিয়ে শেষ অবধি আমরা পৌঁছে গেছি মসোলিয়াম কমপ্লেক্স অফ খাজা আনোয়ার, মানে যেটাকে এখানে বলা হয় নবাব বাড়ি। আর আমাদের যেটা লাঞ্চের এক্সপিরিয়েন্স সেটা খুবই দারুণ ছিল। আমরা খাবারের তো রিভিউ করলাম এবং খুব পকেট ফ্রেন্ডলি। আমরা 3 জন খেলাম, টোটাল অনেক কিছু খেলাম, টোটাল হলো এবং 520। তার মধ্যে চিকেনের যে প্লেটটা ছিল, সেই চিকেনের এক প্লেটে কিন্তু 6 পিস ছিল, যেটা 6 পিস ছিল। এবং আমরা সেটা সবাই শেয়ার করে 2 পিস করে খেয়ে নিয়েছি। আমরা পোস্তর বড়াও রিপিট করেছি, যদিও লাস্টে শেষ হয়ে গেছিলো। ফুলকপিটা মানে টোটালটা, এবং আমার মনে হয় এটা বলা হয়নি, নিরামিষ থালিটা শুধু নিলে কিন্তু ইটস এনাফ ফর ওয়ান। আমাদের তো জাস্ট লাগলোই না কিছু, মানে মাছ মাংস, যাই হোক ওটার ব্যাপার আলাদা। দিয়েছিলাম সেটা আমরা ক্যান্সেল করাতে হলো, খেতে পারলাম না বলে, দারুণ কোয়ান্টিটি। এবং তো যাই হোক ওটা আলাদা ব্যাপার। আমরা এখন যে জায়গাটাতে এসেছি নবাববাড়ি, এখানকার খুব একটা পরিচিত জায়গা। এবং আমার বিশেষ করে অনেক দিনের ইচ্ছে ছিল এই জায়গাটা দেখার, হিস্টোরিক জায়গা। কারণ আমরা জানি না ভিতরে কতটা দেখাতে পারবো, চেষ্টা করবো দেখাবার। কিছু বিশেষ কারণে হয়তো আমরা দেখাতে পারবো না পুরোটা ইন ডিটেল, কিছুটা দেখাবো। এবং একটু সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেবো, সাথে থাকো। এবং একটু একটু করে আমরা এটার ব্যাপারেও তোমাদেরকে ইনফরমেশন দেবো অবশ্যই। তেলিপুকুর থেকে টোটো করে 5 মিনিটে পৌঁছে গেলাম মসোলিয়াম অফ খাজা আনোয়ারে। মুঘল সম্রাট অরঙ্গজেবের নাতি আজিন উস সানের আমির ছিলেন খাজা আনোয়ার। ওনার মৃত্যু হয় 1698 সালে। ওনার মৃত্যুর পর 1718 সালে তখনকার মুঘল সম্রাট ফারুক শিয়ার এই অপূর্ব সুন্দর স্থপতি নির্মাণ করেছিলেন ওনার স্মৃতির উদ্দেশ্যে। খাজা আনোয়ার ছাড়াও এখানে আরও অনেকের সমাধি আছে, যার মধ্যে খাজা আনোয়ারের ভাই সৈয়দ আবুল কাসিম অন্যতম। কিন্তু আনফর্চুনেটলি প্রপার মেনটেনেন্স না থাকায় এই জায়গাটি এখন সম্পূর্ণ ভগ্নপ্রায়। এই ছিল আমাদের বর্ধমান ট্যুরের ফার্স্ট পার্ট।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কি ইমপ্রুভ করা যায়। আর চ্যানেলে যদি প্রথম হন সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব করা, আপনাদের লাইক করাটাই আমাদের মোটিভেশন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে। টিল দেন, টাটা।